হ্যালো আমার প্রিয় বন্ধুরা, এর আগের পার্টে আমরা দেখেছিলাম ওয়েড সেই লাইব্রেরিতে ঢোকে এবং সেই বইটি পেয়ে যায়, যেই বই থেকে রোয়ান সেই পৃষ্ঠাটা ছিঁড়েছিল। এরপর ওয়েড যখন সেই বইটা নিয়ে সত্যের সন্ধানে এগোতে শুরু করে, তখনই কেউ ওয়েডের মুখে কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। এরপর আগে যেখানে দেখতে পাই যারা ওয়েডকে আটকে রেখেছিল তারা রহস্যময় ভারী গলায় ওয়েডকে বলে, আমাদের গুপ্ত আড্ডার সীমানা কে লঙ্ঘন করেছে। এই কথা শুনে ওয়েড বুঝতে পেরে যায় এবং বিয়াঙ্কাকে তার মুখোশ খুলতে বলে। এরপর তারা সবাই যখন মুখোশ খুলে দেয় তখন জেভিয়ার ওয়েডকে বলে, তুমি এই স্থানে পৌঁছলে কি করে? তখন ওয়েড বলে, রোয়ানের মাধ্যমে, যেটা আমার পকেটে আছে। ওয়েড সবাইকে বলে, এই চিহ্নটা দেখে আমি পুয়ের মূর্তির কাছে পৌঁছেছি, তারপর ধাঁধা সলভ করে এইখানে পৌঁছেছি। তখন বিয়াঙ্কা ওয়েডকে বলে, নাইট শেড একটা বিশেষ সামাজিক ক্লাব, শুধু বিশেষ মানুষদের জন্য। তখন ওয়েড বলে, আমি শুনেছি নাইট শেড অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে। তখন জেভিয়ার বলে, হ্যাঁ, 30 বছর আগে কিছু নর্মি বাচ্চা মারা যাওয়ার পর গ্রুপটাকে রদ করে দেওয়া হয়, কিন্তু এইখানে অনেক স্টুডেন্ট ধনী পরিবারের আছে, যার কারণে ভিমস কিছুই বলে না যতক্ষণ না আমরা কোনো খারাপ কাজ করি। এরপর বিয়াঙ্কা সবাইকে বলে, এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এর কি করব? এই লাইব্রেরিতে শুধু মেম্বাররাই আসতে পারবে। তখন জেভিয়ার বলে, তাহলে আমরাও একে আমাদের দলে নিয়ে নিই। তখন বিয়াঙ্কা বলে, পোকাপ কম্পিটিশনে যে কাজ করেছে তার জন্য তো একদমই না, আমরা হালচাল থেকে দূরে থাকার কথা বলছি, আর এ তো সুনামি। তখন ওয়েড বিয়াঙ্কাকে বলে, আমরা এই তর্কটাকে এখানেই শেষ করি, আমি এই দলে ভাগ নিতে চাই না। এই কথা শুনে তারা সবাই সেইখানে চমকে যায়। এরপর বিয়াঙ্কা বলে, খুলে দাও তাকে। তখন ওয়েড বিয়াঙ্কাকে বলে, সেটা তো আমি 5 মিনিট আগেই করে ফেলেছি। এরপর ওয়েড যখন সেইখান থেকে চলে যায় তখন কেন্ট তাকে বাধা দেয়। ওয়েড তাকে বলে, তোমার দ্বিতীয় চোখের কি একই অবস্থা করতে চাও? এই কথা শুনে কেন্ট সেইখান থেকে ভয়ে সরে যায় এবং ওয়েডও সেইখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ওয়েড তার রুমে সেই বইটা আর সেই ছেঁড়া পৃষ্ঠার রহস্য সমাধান করার চেষ্টা করছে, যে রোয়ান মরে যাবার পর কিভাবে ফিরে আসলো, আর সেই রাক্ষসটা জঙ্গলে কেনই বা ঘুরে বেড়াচ্ছে। এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি, কিন্তু ওয়েড এইসবের থেকে বেশি চিন্তিত এই বইটা নিয়ে, যে কিয়ামতের সময় আমি যার সাথে লড়াই করব সে আসলে কে। এরপর আমরা দেখতে পাই পরের দিন সকালে, যেখানে প্রিন্সিপাল ভিমস সমস্ত ছাত্রছাত্রীদের জানাচ্ছে এই বছর আউটরিচ ডেতে একটা অনেক বড় ইভেন্ট হবে, যেখানে জেরিকো শহরের টাউন স্কোয়ারে একটি নতুন স্মারক মূর্তির উদ্ঘাটন হবে, আর সাথে প্রতিযোগিতা হবে আমাদের সমস্ত নেভারমোর স্কুলের ছাত্রছাত্রীদের উপর। এরপর সেইখানকার টিচাররা প্রত্যেক স্টুডেন্টকে তাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়। এখানে প্রতিযোগিতা বলতে নেভারমোর স্কুলের সমস্ত স্টুডেন্টদেরকে জেরিকো শহরে নিয়ে গিয়ে কাজ করানো হবে 3টে আলাদা আলাদা জায়গায়, আর সেই 3টে জায়গার নাম পিলগ্রিম ওয়ার্ল্ড, ইউরাইস হিপ এবং ওয়েদারভেন। কিন্তু এই 3টে জায়গার মধ্যে কে কোথায় পড়বে না পড়বে এটা কেউ বলতে পারবে না, কিন্তু তারা তাদের অ্যাসাইনমেন্ট একে অপরের সাথে চেঞ্জ করে তাদের ইচ্ছা অনুযায়ী জায়গায় যেতে পারবে। এরপর তারা সবাই ওখানে নিজেদের ভেতর জিজ্ঞাসাবাদ করতে থাকে যে কে কোথায় পড়েছে না পড়েছে। এখানে অ্যানিট আর এজ্যাক্স একে অপরকে খুবই ভালোবাসে, আর সেই কারণে অ্যানিট ওয়েডকে বলছে, আমি চাই আমরা দুজন যেন একই জায়গায় পড়ি, যাতে আমরা একসাথে থাকতে পারি। আর তখনই সেখানে প্রিন্সিপাল ভিমস চলে আসে। তিনি এসে ওয়েডকে বলে, তুমি চেলোর কথা একটুকু চিন্তা করো না, আমি আজ দুপুরের ভেতর সেটার ব্যবস্থা করে দেবো। চেলোর কথা শুনে ওয়েড অবাক হয়ে যায়। তখন প্রিন্সিপাল ভিমস তাকে বলে, আমি সেদিন রাতে তোমাকে ওইটা বাজাতে দেখেছি, সত্যি অদ্ভুত ছিল। এই কথাই ওয়েড রেগে যায় এবং সেইটা কিছুতেই বাজাতে চায় না, কিন্তু প্রিন্সিপাল ভিমসের কথা ফেলতে না পেরে সে রাজি হয়ে যায়। এরপর তাদের সবাইকে আউটরিচ ডে উপলক্ষে জেরিকো শহরে নিয়ে আসা হয়। আউটরিচ ডে হলো বিশেষ একটা দিন, যেমন ভারতের 15ই আগস্ট বিশেষ একটা দিন, তেমনি আউটরিচ ডে তাদের কাছে বিশেষ একটা দিন। সেইখানে পৌঁছে ওয়েড জেভিয়ারের কাছে আসে এবং রোয়ানের খুনের ব্যাপারে জেভিয়ারকে বোঝানোর চেষ্টা করে যে সেই দিন রাতে সত্যিই রোয়ানের খুন হয়েছিল। কিন্তু জেভিয়ার ওয়েডের কথা একটুকু বিশ্বাস করে না, উল্টে তাকে বলে, এখন এইসব কথা বলা বন্ধ করো, রোয়ানকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। তখন ওয়েড জেভিয়ারকে সেই ছেঁড়া পৃষ্ঠা দেখিয়ে বলে, কাল রাতে তুমি এই ছবিটা দেখে একটুকু অবাক হওনি, কারণ তুমি এইটা আগেও দেখেছো। তখন জেভিয়ার তাকে বলে, এই বইতে তোমার ছবি কি করে এলো, যেখানে এই বইটা 30 বছরের পুরনো, আর তোমার সাথে এই ক্র্যাকস্টন কি করছে? এই কথা শুনে ওয়েড অবাক হয়ে বলে, তুমি চেনো একে? তখন জেভিয়ার বলে, হ্যাঁ, জোসেফ ক্র্যাকস্টন, এই জেরিকো শহরের প্রতিষ্ঠাতা পিতা, ওই দেখো তার ছবি। এরপর আমাদের দেখানো হয় এই শহরের শেরিফ গ্যালপিন এবং মেয়র ওয়ালকারকে। তখন শেরিফ মেয়রকে বলে, জঙ্গলে এখনো অনেক রহস্য লুকিয়ে আছে, যা পাক্কা ওই নেভারমোর স্কুলের সাথে জড়িয়ে আছে। তখন মেয়র শেরিফকে বলে, তুমি প্রত্যেক কথায় নেভারমোরকে দোষ দেয়া বন্ধ করো। তুমি জানো জেরিকো শহর নেভারমোর স্কুলের উপর কতটা নির্ভরশীল,
আমাদের রাস্তা, আমাদের পার্ক, এমনকি তোমার বেতনও সেইখান থেকেই আসে। এরপর আমরা দেখতে পাই সমস্ত স্টুডেন্ট তাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী কাজ করতে যাচ্ছে। তখন ওয়েড অ্যানিটকে তার অ্যাসাইনমেন্ট বদল করতে বলে, কারণ ওয়েড পিলগ্রিম ওয়ার্ল্ডে যেতে চাই। পিলগ্রিম ওয়ার্ল্ডে জোসেফ ক্র্যাক্সটনের সমস্ত ডিটেলস আছে বলে ওয়েড সেইখানে যেতে চাই, কিন্তু অ্যানিট তার অ্যাসাইনমেন্ট বদলাতে চায় না। এরপর যখন ওয়েড তাকে বলে যে এজ্যাক্সও সেইখানে স্বেচ্ছায় কাজ করছে, তখন অ্যানিট ফাইনালি তার অ্যাসাইনমেন্ট বদলানোর জন্য রাজি হয়ে যায়। এরপর ওয়েড সেইখান থেকে চলে আসে পিলগ্রিম ওয়ার্ল্ডে। এইখানে আসার পর তাদেরকে স্বাগতম জানায় মিস্ট্রেস আর্লিন, এবং তিনি এইখানকার ওসি, মানে অরিজিনাল কলোনিস্ট, যেখানে তিনি পিলগ্রিম ওয়ার্ল্ডের ব্যাপারে সবাইকে সবকিছু জানিয়ে দিচ্ছে। তখন ওয়েড তাকে বলে যে মিটিং হাউসে জোসেফ ক্র্যাক্সটনের কি কি শিল্পকর্ম উপস্থিত আছে। তখন ওসি তাকে বলে সেইখানে তো তার অসাধারণ ধন সম্পদে ভরপুর। তখন ওয়েড বলে আমি দেখতে চাই আর আমি সেইখানেই কাজ করতে চাই, কিন্তু ওসি তাকে বলে এটা সম্ভব না, কারণ সেইখানে মেরামতের কাজ চলছে, আর আজ তোমরা কাজ করবে পিলগ্রিম ওয়ার্ল্ডের সবচেয়ে মনমোহর ওল্ড ফাজরিতে। এরপর তাদের সবাইকে ওল্ড ফাজরিতে নিয়ে আসে, আর এইখানে তাদের কাজ দামি দামি কেক আর চকলেট টুরিস্টদের কাছে সেল করা। আর এইদিকে আমরা দেখতে পাই এই ছেলেটাকে, যার নাম ইউজিং ওটিঙ্গার। বাট নট দ্য লিস্ট বন্ধুরা, এই ছেলেটি হলো নেভারমোর স্কুলের একজন টিচার, মানে মৌমাছির টিচার। ইনি যেমন গাছপালার টিচার, ইনি যেমন কুংফু ক্যারাটের টিচার, সেরকমই ইউজিন হলো মৌমাছির টিচার। কিভাবে মৌচাক কাটা হয়, কিভাবে তাদের থেকে বাঁচতে হয়, এই সমস্ত ট্রেনিং দিয়ে থাকে। কিন্তু তার বয়স খুবই কম, অ্যানিড, ওয়েড এদের মতনই বয়স, আর সেই জন্য অ্যানিড, ওয়েড আর ইউজিন এরা তিনজন খুব ভালো বন্ধু। এরপর আমরা দেখতে পাই ইউজিন সেইখানে চকলেট খাচ্ছে, আর সেখানে মেয়রের ছেলে লুকাস এবং তার বন্ধুরা ইউজিনকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই সেইখানে ওয়েড চলে আসে এবং ইউজিনকে ছাড়তে বলে। এরপর সেই ছেলেটা যখন ওয়েডকে মারার জন্য এগিয়ে আসে, তখন ওয়েড সেই ছেলেটাকে মেরে তাকে গিলোটিনের ভিতর ঢুকিয়ে দেয়, যেটা দেখে লুকাস এবং তার বন্ধুরা সেইখান থেকে ভয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ওয়েড ইউজিনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে। তারপর ওয়েড ইউজিনকে নিয়ে জোসেফ ক্র্যাক্সটনের মিটিং হাউসে চলে আসে, যাতে জোসেফ ক্র্যাক্সটন এবং তার সম্বন্ধে কিছু জানতে পারে। এরপর সেখানে ইউজিনের রিটেনার দিয়ে সেই তালা খুলে নেয় ওয়েড, এবং ইউজিনকে বাইরে পাহারা দিতে বলে। এবং ভেতরে ঢোকার পর ওয়েড আর থিং লক্ষ্য করে সেইখানে জোসেফ ক্র্যাক্সটনের একটা বড় মূর্তি রাখা আছে। এর কিছুক্ষণ পর থিং লক্ষ্য করে দেওয়ালে জোসেফ ক্র্যাক্সটনের একটা পেন্টিং রাখা আছে, যেখানে জোসেফ ক্র্যাক্সটন আগুনের উপর দাঁড়িয়ে আছে। এবং ওই পেন্টিংয়েই ওয়েড সেই মেয়েটার ছবি লক্ষ্য করে, যেই মেয়েটাকে সেদিন ক্র্যাক্সটনের গুহার কাছে দেখেছিল, আর তার হাতে সেই কালো বইটাও দেখতে পাই। এই সমস্ত জিনিস দেখে ওয়েড একেবারেই অবাক হয়ে যায়। এরপর সেইখানে একটু খোঁজাখুঁজি করার পর ওয়েড ফাইনালি সেই কালো বইটা পেয়ে যায়। কিন্তু ওয়েড যখন সেই বইটা খোলে তখন লক্ষ্য করে এটা তো ডুপ্লিকেট বই। আর তখনই সেইখানে মিস্ট্রেস আর্লিন চলে আসে, আর তাদের এইখানে আসা দেখে তিনি রেগে যায়। তখন ওয়েড আর্লিনকে জিজ্ঞাসা করে এইটা ডুপ্লিকেট বই, আসল বইটা কোথায়? তখন আর্লিন বলেন এই বইটা আগের মাসে কেউ চুরি করে নিয়েছে দুপুর 2টোর সময়। তখন ওয়েড বলে সেই আসল মিটিং হাউসটা কোথায় যেটা ওই পেন্টিংয়ে দেখানো হয়েছে? তখন আর্লিন বলে এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। এই কথা শুনে ওয়েড সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ইউরাইজ হিপ, যেখানে অ্যানিড আর এজ্যাক্স জিনিসপত্র কেনাবেচা করছে। কিন্তু সেখানেই একটা অদ্ভুত বৃদ্ধ লোক চলে আসে এবং সে ওইখান থেকে একটা ক্যামেরা চুরি করে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ওয়েড সেইখান থেকে চলে আসে ওয়েদারভেন টাইলারের কাছে। তখন ওয়েড টাইলারকে একটা ম্যাপ দেখিয়ে বলে তুমি কি জানো সেই পুরনো মিটিং হাউসটা কোথায়, যেটা 1600 শতাব্দীতে তৈরি হয়েছিল? তখন টাইলার ওয়েডকে বলে এখন যা কিছু বেঁচে আছে সব কভাম উডসে আছে, এবং সেটাও প্রায় ধ্বংসের দিকে। টাইলার ওয়েডকে ম্যাপের এক্স্যাক্ট লোকেশনও বলে দেয়। এরপর ওয়েড যখন সেখান থেকে চলে যায় তখন টাইলার তাকে ডেকে বলে দেখো ওই জায়গাটা খোঁজা একটু মুশকিল ব্যাপার, কিন্তু আমি তোমাকে সেইখানে নিয়ে যেতে পারি, আমার শিফট 2টোর সময় শেষ হয়ে যাবে। তখন ওয়েড টাইলারকে বলে জোসেফ ক্র্যাক্সটনের মূর্তির উদ্ঘাটনের সময় যদি আমি না থাকি তাহলে প্রিন্সিপাল ভিমস আমাকে ছাড়বে না, আর তাছাড়াও আমি জঙ্গলের ভেতর রাস্তা নিজেই খুঁজে নিতে পারি। এরপর ওয়েড সেইখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই ওয়েড সেই ভাঙাচোরা পুরনো পরিত্যক্ত মিটিং হাউসে চলে আসে, কিন্তু সেইখানে তারা কোনো কিছুই পায় না। আর তখনই পেছন থেকে বেরিয়ে আসে সেই বৃদ্ধ লোকটা এবং ওয়েডকে বলে কার সাথে কথা বলছো, ছোট বাচ্চা মেয়ে? তখন ওয়েড তাকে বলে দ্বিতীয়বার যদি আমাকে বাচ্চা মেয়ে বলো তাহলে তোমার প্রাণের সংশয় হতে পারে। তখনই সেই বৃদ্ধ লোকটা রেগে যায় আর তাদের সেইখান থেকে চলে যেতে বলে। তখন থিংস তার গলা চেপে ধরে এবং তাকে সেইখান থেকে ভাগিয়ে দেয়। এরপর ওয়েড সেইখানে নানা জায়গায় হাত দিয়ে ভিশন দেখার চেষ্টা করে, কিন্তু ওয়েড সেইখানে কোনো কিছুই দেখতে পায় না। এরপর ওয়েড যখন সেইখান থেকে কোনো কিছু না পেয়ে চলে যেতে লাগে তখনই দরজায় হাত দেওয়ার পর সে একটা ভিশন দেখতে পায়। সে দেখতে পায় ওয়েড যেই মেয়েটাকে এতদিন স্বপ্নে দেখছিল সেই মেয়েটাকে অনেক মানুষ শয়তান ডাইনি ভেবে মারার চেষ্টা করছে, আর সেই মেয়েটির নাম গুডি অ্যাডামস।
এবং এর কিছুক্ষণ পরপরই সেইখানে চলে আসে জোসেফ ক্র্যাক্সটন। আর তিনি এসে গুডিকে বলছে, গুডি অ্যাডামস, ঈশ্বরের আদালতে তোমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তুমি একটা ডাইনি। তোমার পাপ কর্মের ফলে সারা জীবন নরকের আগুনে জ্বলবে তুমি। তখন গুডি অ্যাডামস তাকে বলে, আমি নির্দোষ, আসল শয়তান তো তুমি। আমরা আগে এইখানে এসেছিলাম, এইখানে সবাই প্রকৃতির সাথে শান্তিতে বসবাস করছিল, কিন্তু তুমি আমাদের জমি কেড়ে নিয়েছো আর নির্দোষ নিরপরাধ মানুষকে হত্যা করেছো, আমাদের সুখ শান্তি কেড়ে নিয়েছো। তুমিই হও আসল রাক্ষস, তোমরা সবাই, প্রত্যেকেই। এরপর গুডি একটা চাকু দিয়ে জোসেফ ক্র্যাক্সটনের মুখে আঘাত করে। এরপর জোসেফ ক্র্যাক্সটন গুডি অ্যাডামসের পরিবার এবং তার পাড়া প্রতিবেশীদের একটা ঘরে বন্দি করে রাখে এবং তাদেরকে সেখানেই জ্যান্ত জ্বালিয়ে দেয়। এবং এই সমস্ত কিছু ওয়েড তার ভিশনে দেখতে পায়। তখন সে থিংসকে বলে, থিংস, আমি সেই মেয়েটাকে দেখেছি যাকে আমি সেদিন ক্র্যাক্সটনের গুহার কাছে দেখেছিলাম। তার নাম গুডি অ্যাডামস, আর আমি বিশ্বাস করি সে আমার 400 বছর আগের পূর্বপুরুষ। এরপর তখনই ওয়েড বাইরে কিছু একটার আওয়াজ পাই। ওয়েড যখন দরজার ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করে, তখনই আমরা সেই ভয়ঙ্কর রাক্ষসের চোখ দেখতে পাই, যেটা দেখে ওয়েড আর থিংস খুবই ভয় পাই। এরপর সেই রাক্ষস সেইখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এইদিকে ওয়েড তার পিছু করতে লাগে, কিন্তু ততক্ষণে রাক্ষস সেইখান থেকে চলে গিয়েছিল। কিন্তু তখনই ওয়েড লক্ষ্য করে সেই রাক্ষসের পায়ের ছাপ। ওয়েড দেখতে পায় সেই রাক্ষসের পায়ের ছাপ মানুষের পায়ের ছাপে পরিবর্তন হয়েছে। ওয়েড বুঝতে পেরে যায় এই রাক্ষসটাও একটা মানুষ। এর পরপরই সেইখানে জেভিয়ার চলে আসে। ওয়েড জেভিয়ারকে প্রশ্ন করে, তুমি এইখানে কি করছো? জেভিয়ার তাকে বলে, আমি শুনেছি তুমি মিটিং হাউস দেখতে এসেছো, আর সেই জন্যই আমি এইখানে এসেছি। ওয়েড তাকে বলে, আমি কিছু জানতে পেরেছি, ওই রাক্ষসটা আসলে একটা মানুষ, তার পায়ের ছাপ মানুষের পায়ের ছাপে বদলে গেছে। জেভিয়ার যখন দেখতে চায়, তখন ওয়েড লক্ষ্য করে সেই পায়ের ছাপ আর নেই, বৃষ্টির কারণে সেটা ধুয়ে গেছে। কিন্তু জেভিয়ার তার কথা বিশ্বাস করতে চায় না। তখন জেভিয়ার ওয়েডকে বলে, তুমি আমাকে সত্যি সত্যি বলো, এই পুরনো মিটিং হাউসে তুমি কি জানতে এসেছিলে? তখন ওয়েড বলে, জোসেফ ক্র্যাক্সটনের ব্যাপারে আমি অনেক কিছু জানতে চাই, আর আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে সেটা দেখেও নিয়েছি। তখন জেভিয়ার বলে, কিন্তু তুমি সেই দিব্য দৃষ্টি শক্তিটাকে কন্ট্রোল করতে পারো না, তোমাকে বিভ্রান্ত করে ফেলে। আমার বাবাও তোমার মতন দিব্য দৃষ্টিকারী একজন মানুষ, আর সেই জন্যই বলছি এই সমস্ত শক্তির উপর একদমই বিশ্বাস করো না। তখন ওয়েড জেভিয়ারকে বলে, আমি জোসেফ ক্র্যাক্সটনকে ততটাই পরিষ্কারভাবে দেখেছি যতটা তোমাকে। সে সমস্ত আউটকাস্ট মানুষগুলোকে এই মিটিং রুমে জমা করে জ্বালিয়ে দিয়েছিল। তখন জেভিয়ার তাকে বলে, কারণ সে একজন নীচ আর হারামি মানুষ ছিল। কিন্তু তাতে কি হয়েছে? এটা 400 বছর আগের ঘটনা ছিল, তার সাথে আজকের কি সম্পর্ক? তখন ওয়েড তাকে বলে, সম্পর্ক আছে। তুমি সেই ছবিটা দেখেছো, জোসেফ ক্র্যাক্সটন আমাদের কোয়ার্ডে দাঁড়িয়েছিল, কিন্তু জেভিয়ার রোয়ানের সেই ছেঁড়া পৃষ্ঠার কাহিনীকে একটুকু বিশ্বাস করতে চায় না। তখন ওয়েড জেভিয়ারকে বলে, আমার রোয়ানকে সত্য মনে হচ্ছে, কোনো খারাপ কিছু ঘটতে চলেছে, আর আমাকে সেইটা আটকাতে হবে। সবার প্রথমে সেই রাক্ষস, সে যেই হোক না কেন। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই জেরিকো শহরের টাউন স্কোয়ারে, যেখানে জেরিকো শহরের ফাউন্ডার জোসেফ ক্র্যাক্সটনের ব্রোঞ্জের মূর্তি উদ্ঘাটন এবং তাকে সম্মানিত করা হচ্ছে, আর আশেপাশে থাকা মানুষগুলো এইসবের আনন্দ নিচ্ছে। আর তখনই থিঙ্ক একটা দেশলাইটের কাঠি দিয়ে বারুদের লাইনে আগুন ধরিয়ে দেয়, এবং সেই আগুন আস্তে আস্তে জোসেফ ক্র্যাক্সটনের মূর্তির দিকে এগোচ্ছে। এর কিছুক্ষণ পরেই জোসেফ ক্র্যাক্সটনের মূর্তির কাছে একটা বিশাল বড় বিস্ফোরণ ঘটে, যার ফলে সেইখানে থাকা মানুষগুলো ভয়ে এদিক ওদিক পালাতে শুরু করে। কিন্তু এই দৃশ্য দেখে ওয়েড একটুকু ভয় পায় না, সে আনন্দ পেয়ে আরও জোরে জোরে বাজাতে শুরু করে। এবং এই অবস্থায় দেখে প্রিন্সিপাল ভিমস ওয়েডের উপর সন্দেহ করে। এইদিকে আগুনের তাপের কারণে জোসেফ ক্র্যাক্সটনের ব্রোঞ্জের মূর্তি গলে যায়। এরপর প্রিন্সিপাল ভিমস ওয়েডকে তার অফিস রুমে নিয়ে আসে, এবং এই কাজের জন্য ওয়েডের উপর সন্দেহ করে প্রিন্সিপাল ভিমস। তখন ওয়েড তাকে বলে, আমি আমার পালতু স্করপিয়নের আত্মার দিব্যি খেয়ে বলছি, আমার হাত একদম পরিষ্কার আছে, কারণ ওয়েড সবকিছু তো থিংসকে দিয়ে করিয়েছে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সেই বৃদ্ধ লোকটাকে, যিনি সেই ভাঙা মিটিং হাউসে বসে ক্যামেরা সেট করছে। আর তখনই সেইখানে ওই দানবীয় রাক্ষস চলে আসে এবং সেই বৃদ্ধ লোকটাকে নৃশংসভাবে সেইখানেই মেরে ফেলে। এইদিকে সেই ক্যামেরাটা অটোমেটিক ওই জায়গার ছবি ক্যাপচার করে নেয়। এইটা সেই ক্যামেরা ছিল যেটা অ্যানিডার এজ্যাক্সের সেই দোকান থেকে চুরি করে নিয়েছিল। এরপর আমরা দেখতে পাই অ্যানিড আজ রাতে এজ্যাক্সের সাথে দেখা করার জন্য যাচ্ছে, তার কারণ আজ ব্লু মুনের রাত, আর এই রাত 23 বছরে মাত্র একবারই আসে। এরপর সে দেখা করার জন্য সেইখান থেকে চলে যায়, এবং এইদিকে ওয়েড তার নোবেল লিখছে। এরপর আমরা দেখতে পাই ইউজিন রাতের বেলা কিছু খোঁজ করার জন্য একটা গাছের কাছে আসে। তখনই জঙ্গলের ভেতর পুলিশের ইনভেস্টিগেশন দেখতে পাই। তারপর টিচার থর্নেল এডগার অ্যালেনের মূর্তির কাছে আসে এবং 2 বার চুটকি বাজিয়ে সেই লাইব্রেরিতে ঢুকে যায়। তারপর আমরা দেখতে পাই এজ্যাক্স অ্যানিডের সাথে দেখা করার জন্য স্নান করে ফ্রেশ হচ্ছে, এবং সে তার টাওয়াল দিয়ে বাথরুমের আয়নাটা ঢেকে দেয়। কিন্তু কিছু সময় পর ওই আয়না থেকে টাওয়ালটা সরে যায়। এরপর এজ্যাক্স যখনই বাথরুম থেকে বেরিয়ে সেই আয়নার দিকে তাকায়, তখন সে একটা পাথরে পরিণত হয়।
এবং এইদিকে অ্যানির বাইরে তার জন্য অপেক্ষা করছে। এরপর আমরা দেখতে পাই প্রিন্সিপাল উইমস ওয়াইন খেতে খেতে ফটোর অ্যালবাম দেখছে এবং সেই অ্যালবাম থেকে তার বন্ধু মর্টিসিয়ার ছবিগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। বন্ধুরা, যে সমস্ত ছোট ছোট সিনগুলো আমরা দেখছি এগুলো ওয়েড তার নোবেল হিসেবে লিখছে যে এই নেভারমোর স্কুল আসলে কি এবং তার সাথে কি কি ঘটছে আর প্রতিনিয়ত এখানে কি কি হয়। এবং ওয়েড আরও লিখছে যে রাক্ষস সব জায়গায় আছে আর কখনো কখনো যেই রাক্ষসের উপর আমাদের সন্দেহ হয় না তারা সব থেকে বেশি ভয়ানক হয়। এরপর আমরা দেখতে পাই জেভিয়ারকে। সে একটা পুরনো ঘর থেকে বাইরে আসে। তখন আমরা দেখতে পাই তার ঘাড়ের উপর হিংস্র জন্তুর আঁচড়ের দাগ। এর পাশাপাশি দেখতে পাই যেই জায়গায় সেই বৃদ্ধ লোকটা খুন হয়েছিল এখন সেই জায়গায় পুলিশ এসে সিল করে দিয়েছে এবং পুলিশ সেইখান থেকে ওই ভাঙা ক্যামেরাটাও পেয়ে যায়। এরপর শরিফ যখন ওই ক্যামেরা থেকে ফটোগুলো ওয়াশ করে বের করে তখন তিনি দেখতে পায় একটা হিংস্র দানবীয় রাক্ষসের ছবি। মানে তিনি যেটা ভেবেছিলেন সেইটাই, যে এই সমস্ত খুনগুলো এই রাক্ষসটাই করছিল। এবং এই দানবের ছবি দেখতে দেখতে এই ওয়েব সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই দানবের রহস্যটা আসলে কি? দানবটা কেন সবাইকে মারছে? জোসেফ ক্র্যাক্সটন আর ওয়েডের ভবিষ্যৎবাণীর রহস্যই বা আসলে কি? এই সব কিছুই জানতে পারবো এর পরের পার্টে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। আমার নাম রাহুল, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। এখনকার মতন টাটা।